আচ্ছা, ফার্স্ট অফ অল জিজ্ঞেস করি, তোমরা এতদিন তাহলে কি পড়াশোনা করলে বাড়িতে, একটু বলো। কি কি পড়েছো বলো একটু। সৌভিক, কি পড়াশোনা হলো? স্যার অল্প মডার্ন ফিজিক্সটা দেখছিলাম অল্প। মডার্ন ফিজিক্স দেখছিলে? কোন পোর্শন দেখছিলে? স্যার আপনি যেগুলো করেছেন ওগুলো অল্প দেখছি, আর ফার্স্টের দিক থেকে দেখা শুরু করছি। মানে যে সিলেবাসে ফার্স্টের দিকে যেগুলো আছে ওয়েব প্যাকেট ওগুলো। আর ঋত্বিক, কি পড়েছো? স্যার এগুলোই আপনি যেটা করিয়েছেন ওটা দেখেছি। আচ্ছা, লুনি? স্যার আপনার লাস্ট নোটগুলো শুনেছি, কিন্তু ওই লাস্টের পার্টটুকু একটু শোনা হয়নি। ওই যতটুকু বলেছিলেন ওগুলো হয়েছে। লাস্ট পার্টটুকু ভিডিওটা পেয়েছো তো এমনি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা পেয়েছি, ভিডিও লাস্টের পার্টটুকু দেখা আচ্ছা, হয়নি। ওকে ওকে ওকে। দাঁড়া, স্যার পুনম জয়েন করতে পারছে না, এক সেকেন্ড, পুনমকে বলছি জয়েন করতে। লকটা উঠাই একটু। হ্যাঁ ঋত্বিক, বলো কি বলছো। স্যার ওটাই বলতে হবে যে পুনম জয়েন করতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, এটাই বেটার। একবার লক করলে পরে, এখন একটা তোমার নোটিফিকেশন পরে পাঠাবো, জুম কিন্তু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ মানে সিকিউর এটা করে ফেলেছে আর কি। অ্যাকচুয়ালি এগুলো কিছু ইস্যু থাকে মাঝখানে, ঠিক আছে। দেখি এবার কে, না পুনমকে তো দেখতে পাচ্ছি না এখনো। ওদিকে ওয়েদার কেমন নর্থ বেঙ্গলে? স্যার মেঘলা করে আছে। বৃষ্টি বৃষ্টি ভাব। বাবা, আমি তো কলকাতায় অবাক, কালকেও প্রচন্ড ঝড় বৃষ্টি, আজকেও মেঘ। আজকে তো কানেকশনই হচ্ছিল নাকি, অনেক কষ্টে হলো আর কি শেষ পর্যন্ত। স্যার 3 দিন ধরে এখানেও হচ্ছে। সেম একদিন সেম পুরো সেম শিলাবৃষ্টি সেম, মানে আমি ওই কালকে বিকেল, গত আগে সোমবারে একবার রাত্রিরে যে ঝড় বৃষ্টিটা হলো, আর কালকে বিকেলেও আমি খুব স্টান্ট হয়ে গেছিলাম। মানে এরকম সাধারণত আমি কলকাতায় দেখিনি আর কি। প্রচন্ড ইন্টেন্সিটিতে হচ্ছিল সম্পূর্ণ। তা পুনমকে বলো তো, পুনমের কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এনিওয়ে, তাহলে আমরা একটু ডিসকাশনটা শুরু করি, ঠিক আছে? ও জয়েন করতে করুক আস্তে আস্তে। আচ্ছা, আমরা যে আগের দিন বা যে লাস্ট ক্লাসে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ব্ল্যাক বডি রেডিয়েশন, আমি আবার একটু, পুনম এসছে দেখি, জয়েনটা করিয়ে দিই। তোমাদের একটা বই একটু পড়তে বলেছিলাম, তোমরা কি ডাউনলোড করেছিলে বইটা? আইসবার্গ রেসনিক। না স্যার করে করা হয়নি। এটা কিন্তু অ্যাভেলেবেল, হ্যাঁ, অনলাইনে। একটু একটু জোগাড় করো। স্যার খুঁজে পাইনি স্যার। কি, অনলাইনে তো আছে, আমি তো, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো পরে। স্যার সার্চ করলাম স্যার, দেখাচ্ছে না। আচ্ছা, আমি কপিটা হ্যাঁ পাঠিয়ে দেবো, স্যার পাঠিয়ে দিলে ভালো। আমার কাছে পিডিএফটা আছে, পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ঠিক আছে। ওটা পড়তে গেলে বেশ, আমি আগে থেকে বলছি, ইউ নিডস লটস অফ পেশেন্স, প্রচুর ধৈর্য নিয়ে পড়তে হবে, কারণ অনেক গল্প গুজব আছে। না বুঝতে পারলে আমাকে বলবে অবশ্যই। যদিও ইউ হ্যাভ নাও টাইম, সাফিসিয়েন্ট টাইম, তুমি এটা পড়তেই পারো ঘরে বসে। স্যার জ্যোতির্ময় গুহর বইটা ভালো। আমি কোনো এইসব রাইটার পড়িনি জীবনেও, সত্যি কথা বলছি। আমার কাছে কোয়ান্টাম আমি পড়েছি যে কটা, 10-12টা বই, মানে পুরোপুরি কোনো বই হয়তো পড়িনি, কোনো একটা চ্যাপ্টার ধরে। তার মধ্যে হচ্ছে সাকুরাই, এখন লাগবে না তোদের এগুলো। গ্রিফিথসের কোয়ান্টামটা ভালো নয় খুব একটা, তবুও পড়েছি। কোহেন, শিফ, মার্স বেকার, ডেভিড বোম, গ্রাইনার মুলার, তারপরে হচ্ছে এই যে আইসবার্গ রেসনিক, এই কটা বই ভালো করে একটু দেখেছি আর কি। বাকি তো বই নামগুলো যেগুলো বলছিস আমি নিজে পড়িনি। হ্যাঁ, অনেক পাবলিশার দিয়ে গেছে, কিন্তু প্রবলেম কি জানিস তো, ওই বইগুলোর পরীক্ষার পারপাসে ঠিক আছে, হয়তো তুই লিখে ফেলতে পারলি, কিন্তু সারা জীবনে কনসেপ্টের জন্য তোমাকে কিন্তু অন্য ধরনের বই পড়তে হবে। আর ফিজিক্সের বেস, যেহেতু অনার্স ফিজিক্সের বেস কোয়ান্টাম, ক্লাসিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, বারবার বলছি কিন্তু কোয়ান্টাম মেকানিক্স, তিনটে মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এন্ড ক্লাসিক্যাল মেকানিক্স। সো এই তিনটে তুমি যদি স্ট্রং না করো, সারা জীবন প্রবলেম থেকে যাবে, সারাটা জীবনের জন্য। সো মেক ইট ক্লিয়ার, 3 মেকানিক্স, ক্লাসিক্যাল, কোয়ান্টাম, স্ট্যাটিস্টিক্যাল। এই কনসেপ্ট তিনটে ক্লিয়ার করতে গেলে পরে, টিল ডেট কোনো ইন্ডিয়ান রাইটারের বই এখনো পর্যন্ত অত ভালো বেরোয়নি যে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাবে, এটা আমার ধারণা, ঠিক আছে? তুমি পড়তেই পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি যে নামগুলো বললাম, নামগুলো অনেক পরে বলে দেবো, সব বই একবারে পড়াও যায় না, কিন্তু ধীরে ধীরে সময় পেলে পরে এই বইগুলো অল্প অল্প করে দেখতে হবে। এনিওয়ে, পুনম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি একটু রিকল করছি ব্ল্যাক বডি রেডিয়েশন।
এই কথাটা মন দিয়ে একটু শুনবে বা পরে ভিডিওতেও পরে তোমরা শুনতে পারো এই জিনিসটা, যে অ্যাকর্ডিং টু র্যালে অ্যান্ড জিন্স, র্যালে অ্যান্ড জিন্স কি বলেছিল, যে অ্যাকর্ডিং টু র্যালে অ্যান্ড জিন্স, মনে রাখতে হবে ব্ল্যাক বডি ইজ আ মেটালিক বডি, এটা কিন্তু ওরা বলেছিল। ব্ল্যাক বডিটা কি জিনিস? একটা মেটালিক বডি। আচ্ছা, মেটালের মধ্যে কি থাকে? ফ্রি ইলেকট্রনস। হ্যাঁ, ইলেকট্রন থাকে। তাহলে ওই মেটালিক বডির ভেতরের দেওয়ালে, ইন দ্য ওয়াল অফ দ্য ব্ল্যাক বডি দেয়ার আর লটস অফ ফ্রি ইলেকট্রনস। ফার্স্ট কথা হচ্ছে এইটা, ঠিক আছে? এখন যখন তুমি ব্ল্যাক বডিটাকে হিট আপ করছো, when you heat the black body, the electrons are getting accelerated, তারা নড়তে শুরু করে দিল। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে any accelerating charge always emit electromagnetic radiation। এটা প্রুভ করা যায়। তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক্স অনেক ডিপে গিয়ে পড়ো, ডাইপোল নিয়ে তুমি পড়ো বা চার্জ নিয়ে পড়ো, যখন চার্জ খুব মোশনে থাকে, অ্যাক্সেলারেটিং মোশনে থাকে, তখন দেখা যাবে সে একটা রেডিয়েশন এমিট করছে, ঠিক আছে? দ্যাট রেডিয়েশন ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে সোজা কথা হলো, একটা ব্ল্যাক বডিকে যখন তুমি হিট আপ করছো, তার দেওয়ালে ইলেকট্রন গুলো অ্যাক্সেলারেটেড হচ্ছে, ইট উইল নাও এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আফটার দ্য এমিশন, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তারা তো ওয়েভস, তো সেই ওয়েভস গুলো কি হয়, এই যদি আমার একটা ব্ল্যাক বডি হয়, এই যদি আমার একটা ব্ল্যাক বডি হয়, তাহলে ভেতরে কিন্তু এবার ওয়েভস আর গেটিং মাল্টিপলি রিফ্লেক্টেড, ধাক্কাধাক্কি করা শুরু করবে, ঠিক আছে? And when the waves are multiple reflected, they can be superimposed on each other, তারা একটার উপর আরেকটা ঘাড়ে এসে পড়বে। That means তুমি যে কোনো বইয়ে এবার দেখবে এই কথাটা লেখা আছে, they will create standing waves। স্ট্যান্ডিং ওয়েভস এর নাম শুনেছো? শোনা আছে স্ট্যান্ডিং ওয়েভস এর নাম? ঠিক আছে, স্টেশনারি ওয়েভ, স্টেশনারি ওয়েভ। হ্যাঁ, একদম একদম একই কথা, স্টেশনারি ওয়েভস, একই কথা। So when multiple reflection occurs, standing wave generated। আর এই স্ট্যান্ডিং ওয়েভ গুলো, এই ওয়াল স্ট্যান্ডিং ওয়েভ যখন জেনারেট করে, মনে আছে নোডস আর অ্যান্টি নোডস তৈরি হয়। হ্যাঁ, আমি খুব শর্টে এগুলো বলে দিচ্ছি। সো এট দ্য ওয়ালস, the nodes or antinodes are generated. Very easy one. Now what Rayleigh and Jeans did, they actually calculated the number of standing waves. Waves always have frequency and wavelength. So they calculated the number of standing waves whose frequency are in the range between nu to nu plus d nu. এটা আমরা আগের দিন বলেছিলাম। এই ক্যালকুলেশনটা আমি করিয়ে দেখাইনি, কত ছিল মনে আছে ভ্যালুটা? 8 by nu square by c cube continue। This was the result। kb হ্যাঁ, মনে রাখতে হবে কোনো ভি কিন্তু এখানে নেই। সো দিস ইজ দ্য নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভস পার ইউনিট ভলিউম অফ দ্য ক্যাভিটি। So whatever may be the shape of the cavity, this is the number density of the standing waves. আমি এগুলোকেই আমি নাম দিয়েছিলাম, এগুলোকেই অনেক বইতে এরকম লেখা থাকে, they can be called oscillators। যেহেতু কেঁপে যাচ্ছে ইলেকট্রন গুলো, তাই স্ট্যান্ডিং ওয়েভ অনেক বই না বলে অসিলেটর নামও বলা হয়েছে। যাই হোক, আমি স্ট্যান্ডিং ওয়েভ কথাটা এখন বলছি। Now the second thing they proposed, Rayleigh and Jeans, that corresponding to this number waves, if you now try to calculate the energy density of radiation, that means the energy of the radiation, that means যেটা এখানে ভেতরে রিফ্লেকশন মাল্টিপল হচ্ছে, সেই রেডিয়েশনটার কতটা এনার্জি আছে in the frequency range nu plus d nu per unit volume density, সেটা কত হবে না এই নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভস ইনটু কি এই স্ট্যান্ডিং ওয়েভস গুলোর যে এভারেজ এনার্জি, যতগুলো আছে তার আর প্রতিটা এনার্জি, এভারেজ এনার্জি। এখন মুশকিলটা হলো Rayleigh and Jeans but or on in that time they actually motivated by classical theory, and classical theory always কি বলছে যে for any classical entity, for any classical system, per degrees of freedom কতটা হয় average energy? half kT per degree of freedom, কিন্তু equivalent of energy per degree of freedom, ঠিক আছে? কিন্তু এখানে since electromagnetic radiation has two kinds of vibration, one for the electric field and one for the magnetic field, তাই দুদিকে এরকম ভাইব্রেশন যেহেতু হতে পারে, so the average energy should be
টোয়াইস অফ দিস হাফ কেটি। বোঝা গেল? হ্যাঁ এই জন্য এখানে তুমি ই বারের জায়গায় কত লিখবে? কে বি ইন্টু টি। সো কেবিটি ওখানে বসিয়ে দাও, ভালো কথা। এটা বসানোর পর আমরা এই গ্রাফটা পেয়েছিলাম যে ইফ ইউ প্লট দ্য কার্ভ কিরকম প্রবলেমটা হতে পারে। যদি আমি এক্সপেরিমেন্টালি দেখি, এক্সপেরিমেন্টাল কার্ভ লুকস লাইক দিস। লো ফ্রিকোয়েন্সিতেও ফল করবে, হাই ফ্রিকোয়েন্সিতেও ফল করবে। বাট অ্যাকর্ডিং টু দিস রেলে জিন্স ল, দ্য ক্লাসিক্যাল থিওরি, যখন লো ফ্রিকোয়েন্সি তখন দেখা যাচ্ছে কার্ভটার ফল না করে ব্লো আপ করে যাচ্ছে। আমি কিন্তু ফ্রিকোয়েন্সি টার্মসে বলছি, নট ওয়েভলেন্থের টার্মসে। হ্যাঁ, হ্যাঁ। ওয়েভলেন্থ হলে ওদিকে ছবিটা আঁকবো, এটা ঘাবড়িও না, এটা কিন্তু ঝামেলায় পড়ো না। বোঝা যাচ্ছে তো কি বললাম? হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ডিসকাস করেছি, তাও আমি একটু রিকল করে নিচ্ছি। এনিওয়ে, তাহলে এটা একটা প্রবলেম দেখা গেল। আর এই প্রবলেমটা কোথায় হচ্ছে? ইন দা আচ্ছা, কোথায় বললাম প্রবলেমটা হচ্ছিল? স্যার আপনি লো ফ্রিকোয়েন্সি কিন্তু হাই লো ফ্রিকোয়েন্সি না, মানে লো ফ্রিকোয়েন্সিতে সরি, মানে এই জায়গাটা উঠছিল, মানে লো ফ্রিকোয়েন্সি থেকে রিজিয়নটা ঠিক ছিল। ছবিটা এঁকেছিলাম হ্যাঁ, ঠিক, বলতে ভুল হচ্ছিল। হাই এখানে থেকে উঠবে এইভাবে ফ্রিকোয়েন্সি ঠিকই আছে, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে গেলে আর নামবে না, এটা বোঝো। না উঠে যাবে একবার। হ্যাঁ, এটা উঠে যাচ্ছে, সেটাই। কথাটা আমার বলাটা ভুল হচ্ছে। মানে প্রবলেমটা কোন জায়গাটা হচ্ছে? এই portion। হাই ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি। এটা বোঝা গেল তো কি বলছি? ডট করে আঁকলাম মানে কিন্তু লো ফ্রিকোয়েন্সি ঠিকঠাক থাকলো, করে তো এবার নামবে, হাই সেটা ফ্রিকোয়েন্সি থেকে নামলো এটা না। উঠে যাচ্ছে। সেটা আর নামলো না, বিকজ ইফ ইউ পুট এ নিউ টেন্স টু ইনফিনিটি, দিস ই নিউ ডি নিউ অলসো টেন্স টু ইনফিনিটি। এটা ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। So there is some problem in the high frequency region, and if you look into the electromagnetic spectrum, then high frequency means after the violet region, that is ultraviolet, X-ray, gamma ray, all these things. So যেহেতু ভায়োলেটের পরে আল্ট্রাভায়োলেট আসে, তার মানে this Rayleigh-Jeans law is not applicable to the ultraviolet spectrum and so on, and after that thing তারপরে কিন্তু আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাই জন্য এই প্রবলেমটাকে ম্যানিফেস্ট করা হলো এই নাম দিয়ে। কি নাম দেওয়া হয়েছিল? আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে, মুশকিলটা কোথায় ছিল? মুশকিলটা একটা জায়গাতেই ছিল, ইন দ্য ক্যালকুলেশন অফ দিস অ্যাভারেজ এনার্জি অফ দ্য স্ট্যান্ডিং ওয়েভস। সম্পূর্ণ একটা ক্লাসিক্যাল সিস্টেম ধরে নেওয়া হয়েছিল। ঠিক সেই সময় লোকজন তখন ভাবছিল কি করবে। অবশ্যই তখন কে চলে এসেছিল? প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক একটা পয়েন্ট প্রথমেই নোটিস করেছিল যে ঠিক আছে, আমি এই কথাটাই ভাববো যে আমাকে কি করতে হবে, আমাকে এই জিনিসটা তোমাকে দেখাতে হবে যে যখন নিউ টেন্স টু ভেরি হাই, দিস ই বার টেন্স টু জিরো। ইয়েস অর নো? এটা কিন্তু প্ল্যাঙ্কের মাথায় ঘুরছিল যে কোনোভাবে আমাকে এই জিনিসটা দেখাতে হবে, তা করলে পরে বাকিটা মিলে যাবে। তাহলে ও ভাবলো যে কি করে এবার এই অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশনটাকে মডিফাই করা যায়, এটা ওর মাথায় এবার ঘুরছে, হাউ টু মডিফাই দিস অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশন। তখন প্ল্যাঙ্ক যে অ্যাজাম্পশনটা করলো, কি অ্যাজাম্পশন করেছিল? মানে ইন্টিগ্রাল মাল্টিপল। এটা বলে ফেলো, বলো। এনার্জিটা ডিসক্রিট ম্যানারে আসবে, মানে এইচ নিউ জিরো আর ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে আসবে, কোনো ফ্র্যাকশন আসবে হবে না। এনার্জি গুলো, দ্যাট মিন্স এনার্জি অফ কার এনার্জি? অসিলেটর এনার্জি। আমি বলেছিলাম ওখানে অসিলেটর, আর এখন যেহেতু প্ল্যাঙ্ক বা রেলেজিন্স কি বলেছে স্ট্যান্ডিং ওয়েভ, তাহলে আমি এই কথাটাই এখন ইউজ করছি। ঠিক আছে, তাহলে কার এনার্জি? ওই স্ট্যান্ডিং ওয়েভ গুলোর এনার্জি ইনসাইড দ্য রেডিয়েশন ক্যাভিটি, ইনসাইড দ্য ব্ল্যাক বডি। দে cannot have any possible continuous value, যা ইচ্ছা খুশি ভ্যালু হতে পারে না। According to Planck, they should acquire or they should possess discrete value of energy, and that energy, সেই এনার্জি গুলো দেখা যাবে এরকম করে হচ্ছে 0, h nu, 2h nu, and so on. So that means the energy will be now proportional to the frequency of the standing waves. সোজা কথা।
দেখো এখানে কিন্তু এনার্জি ক্যালকুলেশনের সময় কোনো রকম ফ্রিকোয়েন্সি ছিল না, এভারেজ এনার্জি কত এসে অনলি দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্ট থিং। প্রবলেমটা এখানেই ছিল। প্ল্যাঙ্ক এই কথাটা বললো না, অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশনের সময়ও তোমাকে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি আনতে হবে, যার জন্য হি হ্যাড টু অ্যাজিউম দ্যাট দ্য এনার্জি অফ দ্য স্ট্যান্ডিং, আমি তো অ্যাভারেজ ক্যালকুলেট এখন করিনি, এনার্জি অফ দ্য স্ট্যান্ডিং ওয়েভ শুড বি ইন ডিসক্রিট ফ্যাশন and they should be integral multiple of the frequency of the electromagnetic waves or standing waves. যেখানে এইচটাকে আমরা বলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তার ভ্যালু আমরা জানি, ওটা ও ক্যালকুলেট করেছিল থিওরিটিক্যালি। তার মানে ওর মেন কথা ছিল হচ্ছে, ফার্স্ট পয়েন্ট ছিল যে এনার্জি শুড নট বি এ টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট থিং, ইট ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন ইনসাইড দ্য ক্যাভিটি। ফার্স্ট পয়েন্ট ছিল এইটা। সেকেন্ড পয়েন্ট কি, সিন্স দ্য এনার্জি ইজ ইন ডিসক্রিট ফ্যাশন, তুমি জানো তো তোমরা সবাই হাউ টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এনি ফাংশন ইন ম্যাথামেটিক্স? জানা আছে এটা? যে কোনো ফাংশনকে অ্যাভারেজ করতে গেলে মনে রাখবে, আমি এরকম একটা জিনিস করতে পারি, একটা রেঞ্জের মধ্যে ধরে অ্যাভারেজটা করছি, বোঝা যাচ্ছে কি লিখেছি? একটা ফাংশন আছে ইন দ্য ইন্টারভাল a to b, so the average value will be integrate over a to b fx dx divided by a to b dx. এটা ক্যালকুলাসে করেছো নিশ্চয়ই, আমরা ফার্স্ট সেমে তো মনে হয় করেছিলাম এগুলো, কত প্রবাবিলিটি একদম ফার্স্ট সেমে মনে পড়ে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু অফ এ ফাংশন আমি করেছিলাম ক্লাসে, তো খাতাটা একবার খুলিস মনে পড়ে যাবে। সো দিস ওয়াজ দ্য প্রসেস টু টেক দ্য অ্যাভারেজ অফ এনি ফাংশন। এইবার মুশকিলটা হলো, দিস ইজ দ্য প্রসেস অফ অ্যাভারেজ অফ এনি ফাংশন, ঠিক আছে, বাট হোয়েন দ্য ফাংশন ইজ আ কন্টিনিউয়াস ফাংশন। যদি কন্টিনিউয়াস না হয়, তাই তোমাকে ইন্টিগ্রেশনের বদলে যদি ডিসক্রিট ফাংশন হয়, তাহলে তখন কি করতে হবে? সামেশন। তখন তোমাকে সামেশন করতে হবে। আমি এই ক্যালকুলেশনটা পরে তুমি যে কোনো বইতেই পেতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাকে এই সামেশনটা এখানে করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি জানো তো, এই কথাটা একটু মাথা মন দিয়ে শুনে নাও, when Rayleigh Jeans calculated the average value as 2 into half kt equal to kt, আমি এখানে করে দেখাইনি, এটা লজিক দিয়ে বুঝিয়েছি। এখানেও যখন তুমি অ্যাভারেজটা ক্যালকুলেট করবে ইন দিস ফ্যাশন, ইউ ক্যান রান দ্য ইন্টিগ্রেশন ফর দিস কেস। কিন্তু তুমি যখন এইখানে অ্যাভারেজটা করবে ফর প্ল্যাঙ্ক কেস, তুমি তখন কিন্তু ইন্টিগ্রেশন চালিয়ে করতে পারবে না। এই কনসেপ্টটা শুধু বুঝো, মেক ইট ক্লিয়ার। এইখানে কিন্তু আমি লজিক দিয়ে বুঝিয়েছি, যদি লজিক না করে সিম্পল ম্যাথামেটিক্স করো, ইউ ক্যান অলসো ফাইন্ড দ্য অ্যাভারেজ এনার্জি অ্যাজ হাফ কেটি, বাট দ্যাট ম্যাথামেটিক্স ইনভলভস ইন্টিগ্রেশন, কারণ কন্টিনিউয়াস ছিল পুরো ব্যাপারটা রেলে জিন্সে। প্ল্যাঙ্কের এখানেই হচ্ছে কনসেপ্টের চেঞ্জটা, এনার্জিটাকে ডিসক্রিট তো ধরলই, আর ডিসক্রিট যেহেতু, when you calculate the average value of the energy of the standing waves, you cannot run the integration. Instead of that, you have to run the summation. এই দুটো পয়েন্ট বোঝা গেল ডিফারেন্সটা? বলো, না বুঝতে পারলে আমাকে এই জায়গাটা বলো। বল। বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। আর আমার কোশ্চেনটা হচ্ছে, তোমরা কি কোনোদিন এভারেজটা এরকম ক্যালকুলেট করে দেখেছো ডিরেক্টলি কি করে করা হয়? মানে হাফ কেটিটা তো আমি লজিক্যালি বললাম, আমি একটা একটু হিন্ট দিয়ে রাখি। দেখো একটা কথা মনে রাখবে, দেয়ার আর লটস অফ স্ট্যান্ডিং ওয়েভস ইনসাইড দ্য রেডিয়েশন ক্যাভিটি। কত স্ট্যান্ডিং ওয়েভ আছে তুমি জানো না, কিন্তু প্রচুর প্রচুর আছে। তুমি এই জন্য কিন্তু একটা সার্টেন রেঞ্জ নিয়ে কাজ করছো। যখন তোমাকে অ্যাভারেজ, if you want to take average value of a quantity which is huge in number, you have to take the statistical average of them. এইখানটা একটু কঠিন কিন্তু, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ দিতে হয়।
আর স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ নিতে গেলে মনে রাখতে হবে ই বারটা ক্যালকুলেট করা হয় এইভাবে। আমি জাস্ট ফর্মুলাটা লিখছি ফর দিস ক্লাসিক্যাল কেস। আমি লিমিটটা নেব ফর অল পসিবল এনার্জি ভ্যালুস, যা ইচ্ছা খুশি হতে পারে, ক্লাসিক্যাল তাই বলছে। দেখো ফর্মুলাটা কি করে লিখছি, আমি আগের দিন বলিনি, এখন একটু পড়েছে বলে বলছি। সবগুলো ই কিন্তু, হ্যাঁ, মানে মানে সবগুলো এপসাইলন এনার্জি হিসেবে ভাবো। দেখো এখানে কিন্তু আমি একটা ফাংশনের অ্যাভারেজ বার করছি, সেটা হলো এনার্জিটা, কিন্তু তার সঙ্গে আমি আরেকটা নতুন ফাংশন নিয়ে এসেছি which is called p as a function of e. What is this function? This is, এটাকে বলা হয় একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন। ইট ইজ কল স্ট্যাটিস্টিক্যালি ডিস্ট্রিবিউশন ফাংশন। মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। তুই মনে করো তোমরা কজন স্টুডেন্ট আছো, 50 বা 100 জন, তোমাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে মনে করো কতগুলো বেঞ্চ আছে। তোমাকে জিজ্ঞেস করা হলো, বা তোমাকে এটাই জিজ্ঞেস করা হলো যে মনে করো তোমরা কজন আছো এখানে, লুনি, ঋত্বিক, পুনম, সৌভিক। এবার তোমাকে বলা হলো যে লুনি ফার্স্ট বেঞ্চে বসবে, ঋত্বিক সেকেন্ড বেঞ্চে, হ্যাঁ, পুনম থার্ড বেঞ্চে, সৌভিক 7th বেঞ্চে। এরকম যে বসবেই, এটা কি ডেফিনিট একদম? ওরা কি বসবেই ওখানে গিয়ে? প্রবাবিলিটিটা, হ্যাঁ, প্রবাবিলিটি। যখন নাম্বার অফ জিনিস অনেক বেশি হয়, প্রথমেই তোমাকে অ্যাভারেজ বের করার আগে তোমাকে ভাবতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু হ্যাভ দ্য ভ্যালু অফ দ্যাট থিং। এটাই হলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। কথা ইউজ করতে চাইছি না আমি। যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ বার করতে গেলে ফার্স্টে ক্যালকুলেট করতে হয় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাকুয়ার দ্যাট থিং, তারপরে তুমি অ্যাভারেজ করো। 100 জন ছেলে আছে, তাদের বয়স ধরো নাও, তোমাকে বললো যে তাদের বয়সে অ্যাভারেজ কত, তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে তাহলে প্রথমে যে ওই বয়সটা হবে তার প্রবাবিলিটি কত, তারপরে আমি অ্যাভারেজটা করবো। বোঝা গেল কি বলছি? এই জন্য এখানে এই যে ফাংশনটা আমি লিখেছি, ইট ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। আর ক্লাসিক্যালি এই ফাংশনটাকে এইভাবে লেখা হয়। এতগুলো জিনিস কিন্তু বোঝানো যাবে না, এই জিনিসটা কিন্তু বোঝানো মুশকিল আছে। এবার কেন এই ফাংশনটাকে এইভাবে লেখা হলো? ইট ইজ কল্ড বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশন। That means probability of occupation of a given energy value E at a temperature T by the number of particles of a given system is given by this function. আবার বলছি, যদি একটা সিস্টেমের মধ্যে অনেক পার্টিকেল থাকে, আমার সিস্টেমটা এখানে রেডিয়েশন ক্যাভিটি, এখানে কোনো পার্টিকেল নেই, এখানে স্ট্যান্ডিং ওয়েভ গুলো আছে, তাদের প্রচুর প্রচুর এনার্জি হতে পারে। যে কোনো একটা এনার্জি এপসাইলন হওয়ার চান্সটা কত, চান্স বা প্রবাবিলিটি কত, দিস ইজ গিভেন বাই দিস ফাংশন। এটা কি করে আসলো আমি তোমার দেখানোর স্কোপ নেই, এটা দেখানো কোনো মতে এই মুহূর্তে সম্ভব নয়। এবার তোমাকে বললো ইফ দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ অকুপাইং দ্য এনার্জি ভ্যালু ই, so now if you try to calculate the average energy of the all possible standing waves starting from energy 0 to infinity, তুমি একটা ছোট্ট ভ্যালু নিয়েছিলে ই, তাকে অ্যাকুয়ার করার প্রবাবিলিটি হচ্ছে এইটা। এবার এটা তো কোনো গ্যারান্টি না যে এটাই থাকবে ভ্যালু। ওর তো এনার্জি 0 হতে পারে, এনার্জি 1 হতে পারে, এনার্জি ইনফিনিটি হতে পারে। তাই তোমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে, নেওয়ার পর তোমাকে অ্যাভারেজ করতে হবে। and that average is given by this one. স্টেপ বাই স্টেপ এভাবে বুঝবে। তুমি যদি এই ফাংশনটাকে এখানে বসাও, তারপরে ইন্টিগ্রেটটা করো, খুব সোজা ইন্টিগ্রেশন। আর এই যে নিচের যে ফ্যাক্টরটা আছে 0 to infinity the probability distribution function, দেখো এই ফ্যাক্টরটা কিন্তু লাস্টে 1 হয়ে যাবে, কারণ প্রবাবিলিটি মানেই কি উপরে ইভেন্টটা কতটা হচ্ছে বাই দ্য টোটাল নাম্বার অফ ইভেন্টস। টোটাল নাম্বার সবসময় তো 1 হয়, তাই না? তুমি যদি এটাকে 1 করে দাও আর তারপরে এই জিনিসটাকে এখানে বসাও, তারপরে ইন্টিগ্রেটটা করো, ইউ উইল শিওরলি গেট দ্য রেজাল্ট KBT। এটা হলো ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বোঝানো। আর তুমি যদি এখানে ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের ল্যাঙ্গুয়েজে বোঝাও তাহলেও KBT। কিন্তু এটা একটু দেখাতে হবে করে, এটা না করলে না পরীক্ষায় হয়তো নাম্বার নাও দিতে পারে। যাই হোক, তো এটা গেল পুরোপুরি ক্লাসিক্যাল কেস যেখানে তোমাকে ইন্টিগ্রেশন রান করতে হচ্ছে। এটাই যখন প্ল্যাঙ্ক কে প্রপোজাল অনুযায়ী চেঞ্জ হবে, হোয়াট ইজ দ্য চেঞ্জ? ইউ হ্যাভ টু চেঞ্জ ফার্স্ট অফ অল দ্য ইন্টিগ্রেশন সাইন। তোমাকে তখন বসাতে হবে কি জিনিস? সামেশন। তোমাকে তখন বসাতে হবে সামেশন।
So summation will be like this. সেম জিনিস থাকবে, নিচেও সেম জিনিস থাকবে, কোনো অসুবিধা নেই। মানে প্ল্যাঙ্ক মেন যে কাজটা করেছিল, হি ডিডন্ট চেঞ্জ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টর অফ দ্য এক্সপ্রেশন, তা কিন্তু কোনো চেঞ্জ করেনি। এপসাইলন এপসাইলনই আছে, পি যেমন দেখতে ছিল আগে যা মুছে ফেললাম সে একই রকম দেখতে আছে। হি জাস্ট চেঞ্জ দ্য এনার্জি কনসেপ্ট ফ্রম কন্টিনিউয়াস টু ডিসক্রিট and hence he changed the integration sign to summation sign. এটা হলো মেন কাজ এখানটা, আর কিচ্ছু না। তাই তুমি এখানে সামেশন যখন করবে n বসাবে 0 টু ইনফিনিটি, এখানেও n বসাবে 0 টু ইনফিনিটি, ঠিক আছে? আর ই তখন কত বসাবে? ই তখন বসাবে n h nu, তুমি জানো, where n runs from 0 1 2 3। আর পিটা তখন কত বসাবে? একটু আগে লিখলাম, পি এর ফর্ম কিন্তু এক থাকবে, ও কিন্তু সেই ডিস্ট্রিবিউশন লটাকে ইউজ করেছিল। পি তখন বসাবে কত, কত ছিল পিটা? 1/kBT e টু দি পাওয়ার মাইনাস, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। পিটা কত বসিয়েছিলাম? 1/kBT e টু দি পাওয়ার মাইনাস e/kBT। ওই এর জায়গায় কিন্তু আবার সেই NH নিউটাই বসবে। তারপর তোমাকে এই সামেশনটা করতে হবে। তা বাড়িতে তুমি এবার চেষ্টা করো ওই ইন্টিগ্রেশন আগেরটার করার, যাতে কেবিটি আসে, আর তারপরে এই সামেশনটাও চেষ্টা করার যাতে রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা এরকম আসবে। ইন কেস অফ প্ল্যাঙ্ক যদি সামেশনটা আমি করে ফেলি, তাহলে প্ল্যাঙ্কের রেজাল্টটা এরকম এসেছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের আগের দিনে যেটা বলছিলাম। কত এসেছিল রেজাল্টটা? কত প্ল্যাঙ্কে এভারেজ এনার্জি কত এসেছিল? এটা মনে হয় h nu বাই e টু দি পাওয়ার h nu বাই kBT মাইনাস 1, তাই না? হ্যাঁ স্যার। এবার তুমি এটা ওখানে বসিয়ে দাও, আর বসানোর পর ইউ টেক টু কেসেস, ওয়ান ফর হাই ফ্রিকোয়েন্সি, ওয়ান ফর লো ফ্রিকোয়েন্সি, দেন ইউ গেট দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দিস কার্ভ। এই তো গেল পুরো ডিসকাশনটা। আমি আরেকবার রিকল করলাম, এটা দরকার ছিল রিকল করার। তাহলে আমি এবার এত কিছু কথা বলার পর এবার প্ল্যাঙ্কের আরো 2-3টে কথা বলছি, যেটা আমাদের যেহেতু পড়া হয়ে গেছে। তুমি এটা একবার রিকল করো, রিকল করার পর ক্যালকুলেশন নিজের হাতে করো, না পারলে আমাকে বলবে, আমি তখন আবার দেখাবো। শুধু একটা ক্যালকুলেশন করবে না, এটা শুধু মুখে বলবে। কোনটা? এই এন নিউ ডি নিউ। এই ক্যালকুলেশনটা এখন তোমাদের করার দরকার নেই, এটা শুধু বলে দেবে ইট ক্যান বি শোন দ্যাট ইট ইজ 8 পাই নিউ স্কয়ার ডি নিউ বাই সি কিউ, দ্যাট ইজ দ্য নাম্বার অফ স্ট্যান্ডিং ওয়েভস ইন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিস। আচ্ছা, এখান থেকে তুমি এটা বার করতে পারবে তো, স্টিফানস ল এন্ড ওয়াইনস ল? পারবে? স্যার ট্রাই করতে পারবো। তো এটা বাড়িতে বার করো, ডিরাইভ স্টিফানস ল। স্টিফানস ল যখন করবে তখন জাস্ট এটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করে দেবো, ওই প্ল্যাঙ্কস লটাকে, ইউ নিউ ডি নিউটাকে, ফ্রম 0 টু ইনফিনিটি, ইউ গেট স্টিফানস ল। আর সেকেন্ড ওয়াইনস ল কি করবো, ওই ইউ নিউ ডি নিউটাকে ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট, উইথ রেসপেক্ট টু নিউ, পুট দ্যাট কোয়ান্টিটি টু 0 and find the value of nu at where that quantity remains 0. তো সেটাকে নিউ মিনিমাম বলবে, আর নিউ মিনিমাম কেলে পরে তুমি ল্যামডা ম্যাক্সিমামটা পেয়ে যাবে, and you will find that lambda max into t is equal to constant. সেই দুটো বাইরে চেষ্টা করো, derive Wien's law and Stefan's law from Planck's law of radiation. ঠিক আছে, এবার দেখো, এটা মন দিয়ে শুনো কথাবার্তাগুলো এবার। After resolving the paradox or resolving the anomaly regarding the black body radiation cavity, প্ল্যাঙ্ক এবার একটা কথা স্টেটমেন্ট খুব সুন্দর বলেছিল। প্ল্যাঙ্ক বলেছিল যে এনি সিস্টেম, মন দিয়ে শোনো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এনি সিস্টেম, হ্যাঁ স্যার। হ্যাঁ মন দিয়ে, এনি সিস্টেম where which has a quantity, which has a coordinate, any system which has a coordinate varies as a simple harmonic motion. তোমার কাছে কোনো একটা সিস্টেম আছে, তার কোনো একটা কোঅর্ডিনেট সিম্পল হারমোনিক্যালি ভ্যারি করছে, তার এনার্জিগুলো হবে হচ্ছে NH নিউ। খুব সোজা স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু আমি সব মুছে দিচ্ছি এগুলো। Planck considered or stated that after resolving the issue
প্ল্যাঙ্ক তখন একটু বেশ অহংকারী হয়ে গেছিল এবং তখন ও বলা শুরু করেছিল সবার জন্য যে কোনো সিস্টেম যার কোনো একটা কোঅর্ডিনেট সিম্পল হারমোনিক্যালি ভ্যারি করছে, কোনো একটা কোঅর্ডিনেট বলতে কি বুঝিয়েছিল প্ল্যাঙ্ক? সে কোঅর্ডিনেট হতে পারে লেন্থ, সে কোঅর্ডিনেট হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যা ইচ্ছা খুশি হতে পারে, সে কোঅর্ডিনেট হতে পারে অ্যাম্পলিটিউড, এনিথিং। যে কোনো একটা সিস্টেম যার কোনো একটা কোঅর্ডিনেট ভ্যারিজ এ সিম্পল হারমোনিক্যালি উইথ টাইম, দ্যাট সিস্টেম শুড পজেস ডিসক্রিট ভ্যালুজ অফ এনার্জি গিভেন বাই NH nu। এটাই ছিল প্ল্যাঙ্কের ফাইনাল প্রপোজাল ফর এনি কাইন্ড অফ সিস্টেম। বোঝা গেল কি বলছি? As for example, in the case of radiation cavity, the electromagnetic radiation or the standing waves that has the electric field vector or magnetic field vector, and that electric field or magnetic field vectors, their amplitudes basically varies with time simple harmonically। এই জন্যই কিন্তু আমি তাদের নাম দিয়েছিলাম অসিলেটর ইন দ্য লাস্ট ক্লাস। আর তার জন্যই কিন্তু এনার্জিটা ওখানে কোয়ান্টাইজ হয়েছিল বা ইকুয়াল টু NH nu হয়েছিল। সেটাকে টেনে নিয়ে এসে প্ল্যাঙ্ক এবার সবার জন্য এই প্রপোজালটা দিল যে কোনো সিস্টেমের জন্য এটা সত্যি যে সিস্টেমের যে কোনো একটা কোঅর্ডিনেট বলতে এগুলো বোঝাবে, সেই কোঅর্ডিনেট গুলো যদি সিম্পল হারমোনিক্যালি ভ্যারি করে তাহলে সেই সিস্টেমটা এনার্জি গুলো কি হবে? কোয়ান্টাইজড হবে, ডিসক্রিট ভ্যালু হবে। দ্যাট ইজ ইফ ইউ প্লট দ্য ক্লাসিক্যাল পিকচার অফ এনার্জি এন্ড দ্য কোয়ান্টাম পিকচার অফ এনার্জি। ক্লাসিক্যালি তুমি ধরো এটা হচ্ছে তোমার এনার্জিটা জিরো ভ্যালু, এটা গ্রাউন্ড এনার্জি গুলো আছে, রেফারেন্স লেভেলটা হচ্ছে এটা, আর এটা কোনো একটা সার্টেন বিগ ভ্যালু টপ লেভেলে। এই ক্লাসিক্যাল এনার্জি মানে ইট ক্যান হ্যাভ এনি ভ্যালু ফ্রম 0 টু ইনফিনিটি। বাট কোয়ান্টাম মেকানিক্যাল মানে, কোয়ান্টাম মেকানিক্যাল কথাটা বলবো না, অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস পিকচার এনার্জি গুলো কিন্তু হবে h nu, 2h nu, 3h nu and so on. So that classically you cannot distinguish between any two successive intermediate states. তুমি কি ভাগ করতে পারছো কত আছে ভেতরে? সেপারেট করতে পারবে? না, পারবে না। বাট কোয়ান্টাম মেকানিক্যালি না। each successive state has the energy difference h nu। এটা হলো প্ল্যাঙ্কের মেন প্রপোজাল। Each successive state has the difference h nu, so that for any kind of system which follows Planck's hypothesis, সেই সব সিস্টেমের ক্ষেত্রে এই স্টেট গুলোকে বলা হলো these are called allowed energy state, মানে সব এনার্জি হতে পারে না সিস্টেমটার, allowed energy values, such that these allowed energy values will be now termed as quantum states। এই কথাগুলো প্ল্যাঙ্ক তখন নিজেই প্রপোজাল দিল। যেহেতু প্ল্যাঙ্কের হাইপোথিসিস অনুযায়ী সিস্টেমের এনার্জি যা কিছু হতে পারে না, তাই সেই সব অ্যালাউড ভ্যালুগুলোকেই প্ল্যাঙ্ক নাম দিল কি? কোয়ান্টাম স্টেটস। ঠিক আছে, নাম দিল কোয়ান্টাম স্টেটস, and the states will be now termed as quantized, and this n will be called according to Planck the quantum number of that given state। এই কতগুলো কথা আমরা সবাই জানি ছোটবেলা থেকে, কিন্তু যেহেতু এটা হিস্টোরিক্যাল একটা এভিডেন্স আছে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই পড়তে হবে। তাহলে পিকচারটা এবার ক্লিয়ার হয়েছে। ক্লাসিক্যালি কন্টিনিউয়াস প্ল্যাঙ্কের হাইপোথিসিস অনুযায়ী এনি ভ্যালু। কিন্তু প্ল্যাঙ্ক একটা কথা কিন্তু এখানে বারবার বললো, ফর এনি সিস্টেম, যে কোনো সিস্টেমের জন্য এটা সত্যি, ছোট বড় কিছু বললো না, কিন্তু যে সিস্টেমের ক্ষেত্রেই কোনো একটা কোঅর্ডিনেট এরকম ভ্যারি করবে তার জন্যই সত্যি। বোঝা যাচ্ছে তো কি বললাম? ঠিক আছে? হ্যাঁ স্যার। একটা আমাকে এখানে তুমি একটা কোশ্চেনের উত্তর আমাকে দাও। তুমি যে ল্যাবে এক্সপেরিমেন্টটা করো সিম্পল পেন্ডুলাম, দেখতে বড়, সবাই আমরা দেখেছি। এই সিম্পল পেন্ডুলামটা যখন এখানে আসে তখন এক্সট্রিম স্টেটে আছে, এটা হচ্ছে তার মিনিমাম এনার্জি ভ্যালু। যখন এখান থেকে সে এখানে আসবে তখন তো এনার্জি গুলো চেঞ্জ করতে করতে আসছে। প্ল্যাঙ্ক যদি সত্যি হতো, যদি প্ল্যাঙ্কের হাইপোথিসিসটা আমি এখানে ইউজ করতাম, তার মানে এনার্জি গুলো চেঞ্জ হতো h nu করে, তারপরে এখানে চলে আসতো। তাই তো হওয়ার কথা ছিল, কিন্তু তাই কি হয়? কোন বইয়ে দেখেছো ক্লাস 11-12-এ এখানে ছিল কত, এখানে কত, যদি থিটা হয় তাহলে এটা হয় mgl 1 - cos θ, তাই না? এই এক্সট্রিম পয়েন্টে, আর এখানটা হয়ে যায় mgl।
তাহলে এইটুকুন চেঞ্জ হতে গেলে পরে কি আমি কোনোদিন এইচ নিউ কে নিয়ে এসেছি যে এইচ নিউ করে 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 চেঞ্জ হবে? না। কোনো বইয়ে করা আছে? না না তাহলে কি প্ল্যান ভুল? কারণ প্ল্যান তো বলেনি যে কোন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল কোথায় না। প্ল্যান বলেছিল সবার জন্য অ্যাপ্লিকেবল, যেখানে কোনো একটা কোঅর্ডিনেট টাইম সাইনোসয়েডালি ভ্যারি করবে। হ্যাঁ, এখানে তো কোঅর্ডিনেট ভ্যারি করছে। এই সিম্পল পেন্ডুলাম তো ইকুয়েশনটা এরকমই তো থাকে, a sin ওমেগা t, তাই না? হুম। তাহলে অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক হাইপোথিসিস এখানে তো এই সিস্টেমটা তো ফলো আপ করছে সাইনোসয়েডাল রিলেশন। তাহলে প্ল্যাঙ্ক হাইপোথিসিস অনুযায়ী এই এনার্জি গুলো তো কোয়ান্টাইজ হওয়ার কথা, আর এনার্জি চেঞ্জটাও তো হওয়ার কথা এইচ নিউ করে, যদি এক্সট্রিম লেভেল থেকে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসে। তা তো হচ্ছে না। কেন হচ্ছে না? তাহলে কি প্ল্যাঙ্ক ভুল নাকি অন্য কোথাও একটা প্রবলেম আছে? আমার পেন্ডুলামটা তো ম্যাক্রোস্কোপিক বডি না, হয়েছে। প্ল্যাঙ্ক তো একবারও বলেনি ম্যাক্রো বা মাইক্রোস্কোপিক, তখন ওই সময় একবারও এই কথাটা আসেনি। প্ল্যাঙ্ক একবারও বলেনি। শোনো, মিটিংটা এখন জাস্ট মনে হচ্ছে এন্ড হয়ে যাবে, আর 2 মিনিট আছে। আমি 5 মিনিট টাইম দিচ্ছি, একটু চিন্তা করো, আমি আবার আসবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। আমি 5 মিনিট পর আসি। তুমি চিন্তা করো যে প্ল্যাঙ্ক কি ভুল ছিল কোথাও? ম্যাক্রোস্কোপিক কথাটা বাদ দিয়ে ভাবো, প্ল্যাঙ্ক কোথাও ভুল ছিল নাকি আমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? চিন্তা করো, একটু চিন্তা করো। ম্যাক্রো কথাটা আসবে একটু হলো, কিন্তু অন্য ভাবে। তখন প্ল্যাঙ্ক এটা ভাবেনি ম্যাক্রো বা মাইক্রো নিয়ে। একটু ভাবো, আমি 5 মিনিট পর তাহলে আসছি। ওকে, Okay. হ্যাঁ স্যার। আমি স্টপ করছি এখন, ঠিক আছে?